আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামী নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন ঠিক কিনা? একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোনো মেশিন নয়। পিআর হচ্ছে ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআরকে বাঙালিকে হাইকোর্ট দেখালি হয় না। আমি সকালে ভাবছিলাম যে আজকে ঐতিহাসিক 5ই আগস্ট 2025 আমরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করছি। কিন্তু গত বছর অর্থাৎ 2024-এর এই 5ই আগস্টের সকাল তখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমার মনে আছে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো 2, 3, 4, 5 কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল, রিমান্ডে যাচ্ছিল, তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে। কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে। আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে 1 বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য, ভিডিওগুলো, ডকুমেন্টারিগুলো, ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখা দাঁড়িয়ে থেকে হাতটা তালিমিকে চলে দিয়ে গুড়ে পড়েছিল। সাইদ মুগ্ধ যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখেছে আজকে আনন্দ উদযাপন করত। 5ই আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল, একটা চমৎকার পরিবেশে। কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই। পুলিশের এপিসি কারেন্ট বোর্ড থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হানের, সেও বেঁচে থাকলে আজকে এই উৎসবে শরীর হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল। আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু, হকার, দিন মজুর, ভুটে মজুর, কলি হকার যারা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বিদেশে, কারো চোখ নাই, মাথার মগজ নাই, হাত নাই, পা নাই। আমরা যখন ডাকি আসতে চাই করে এক পা খোলাতে করাতে আমাদের মাঝে শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত, আত্মত্যাগী, গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের কোনো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিয়ে না, এদেরকে বাঁচিয়ে রাখো। নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও। এরা যেন বেঁচে থাকে, এরা যেন সুস্থ হয়, সক্ষম হয়। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব, যিনি এই জুলাই আন্দোলনের সময় মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে। দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন।
অস্ত্রসিক্ত হয়েছেন। আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই। আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম, নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর নেক হায়াত দান করুন। নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন, জাতীয় ঐক্যের ডাক যিনি দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না, আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, জেলা, শহর, নগরে, বন্দরে, উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করেছে। আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি। আমরা আজকে যেমন আনন্দের দিন, আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল, অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব, কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো-কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো। রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো, আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামী নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান। কি বলেন, ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেহবিনু বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যেসব প্রস্তাব দিয়েছি, জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করে না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত্য হওয়ার প্রক্রিয়া চলছে। সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে, এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো
বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যেই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক যা আইন বানাক আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো, বলেছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। সেই জন্য আমরা বলব, আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোন অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি, এইগুলো করার আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন, কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা তাই বলব, অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই 7-8 মাসের মধ্যে এইসব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে। আমি বলবো, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন, প্রক্লেমেশন জারি করেছিলেন। এরশাদ সাহেব ক্ষমতা এসে তিনি অনেক অর্ডিন্যান্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন। ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে, তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না, সংবিধান ছিল না, সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক এলএফও জারির মধ্য দিয়েও সেখানে সরকার এবং আইন তৈরি করা হয়েছিল। ফলে লিগাল ফ্রেমওয়ার্ক, অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়, এত মানুষ শহীদ হয়। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে, আপনি 5টার সময় আসবেন। কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন, প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতার কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোন মেশিন নয়। পিআর হচ্ছে ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআর কে, বাঙালিকে হাইকোর্ট ডাকালি হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরগিওয়ালাকে জিজ্ঞেস করবেন, এইসব কথার ব্যাখ্যা রাজনৈতিক খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএমও বোঝে, ইয়া পিআরও বোঝে। তাহলে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য, ভিন্ন, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে।
প্রিয় ভাই আমার এবং দেশবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুস্থ নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন ঠিক কিনা? জেল খেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মৌলানা নিজামী মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারা ওই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অধ্যাপক গোলাম আজম, মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুল খালেক মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সালাম সাহেবদের মতো বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই যে ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ মুগ্ধের মতো নিজামী সাইদরাই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। এত ত্যাগ, এত রক্ত যেন বিছানা যায়। প্রধান উপদেষ্টাকে বলবে ইতিহাস স্মরণ করবেন। আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন, আমরা বলছি জুন যেন ক্রস না করে, ফেব্রুয়ারি, ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন। এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব, এগুলো আপনাকে মানতে হবে।